হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে কার্যপত্রের 4 নম্বর পর্বে। সো আজকের পর্বে আমরা তোমাদেরকে শেখাবো সমন্বয় দাখিলা, অর্থাৎ এই সমন্বয় দাখিলা এটা তোমার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে এখান থেকে কোশ্চেন আসে না, এমন কোনো বোর্ড নাই এইচএসসিতে যে এখান থেকে কোশ্চেন আসে না। তার মানে আমরা করতেছি কার্যপত্র, বাট হিসাব বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু এই কার্যপত্রের মধ্যেই অন্তর্ভুক্ত। ঠিক আছে, সমন্বয় দাখিলা মাথায় ঢুকতে হলে অবভিয়াসলি তোমাকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো শুরুতে আমরা জানবো যে সমন্বয় দাখিলাটা কি অ্যাকচুয়ালি। তো সমন্বয় দাখিলাটা কি এটা আমরা জানবো। তো দেখো, সমন্বয় দাখিলা জিনিসটা হচ্ছে এক্সাক্ট, এটা মনে রাখবা যে তোমার এই যে হিসাবকালে তুমি হিসাবটা করতেছো, ধরো আমি 2014 সালের হিসাব করতেছি অথবা 2024 সালের হিসাব করতেছি। ঠিক আছে, মনে করো যেই হিসাবকাল, ধরো হিসাবকাল 2024, এখন একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। হিসাবকাল মনে করো 2024, এখন 2024 সালে কতটুকু আয় হয়েছে অথবা 2024 সালে কতটুকু ব্যয় হয়েছে, এটা দেখানোর জন্যই আমরা মূলত বছর শেষে যে দাখিলাটা দিয়ে থাকি সেটাই হচ্ছে সমন্বয় দাখিলা। তো সমন্বয় দাখিলাটা হচ্ছে যে হিসাবকালে আয় অর্জিত হয়েছে, আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে, এবং যে হিসাবকালে ব্যয়টা সংগঠিত হয়েছে, ব্যয়কে সে হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে। তার মানে তোমার অগ্রিমও রাখা যাবে না, বকেয়া রাখা যাবে না। এক্সাক্ট যদি তোমার হিসাবকাল 2024 হয়, এই হিসাবকালে কতটুকু আয় হয়েছে এই হিসাবকালে তুমি দেখাবে, এবং এই হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে এই হিসাবকালে দেখাবে। এটার নামে হচ্ছে মূলত সমন্বয় দাখিলা। আর এটা আমরা দিয়ে থাকি হিসাবকাল শেষে, মানে অ্যাকচুয়াল আয় এবং ব্যয়টা তুমি ক্যালকুলেশন করে দেখাবে হিসাবকালেরটা। ঠিক আছে, এবার আসো যে সমন্বয় দাখিলা মূলত কি কি। আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি মূলত বকেয়া এবং অগ্রিম লেনদেনগুলোর জন্য সমন্বয় দাখিলাটা দিয়ে থাকি। তার মানে সমন্বয় দাখিলা দিয়ে থাকি আমরা মূলত কিসের জন্য বলতো? বকেয়া এবং অগ্রিম হিসাবগুলোর জন্য। তারপর অবচয় এবং কুড়ি সঞ্চিতি আছে, যেটা আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো দেখো বকেয়া হতে পারে বকেয়া খরচ এবং বকেয়া আয়। তারপর অগ্রিমটাও হতে পারে সেম, অগ্রিম খরচ এবং কি অগ্রিম বা অনুপার্জিত আয়। এখন আমরা এই চারটাই কি করব, একদম সুন্দর করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব, এবং এটা সমন্বয় দাখিলা দিলে অ্যাকচুয়াল জাবেদাটা কি হবে এটা দেখাবো, এবং সমন্বয় দাখিলা দিলে তোমার হিসাবকালে কি প্রভাব ফেলবে এটাও তোমাদেরকে আমরা বুঝাতে যাচ্ছি। ঠিক আছে, তো শুরুতে আমরা বকেয়া ব্যয়টা ক্যালকুলেশন করব, এবং বকেয়া ব্যয়টা কি এটা আগে আমরা জানবো। দেখো বকেয়া ব্যয়, এই বকেয়া ব্যয়টা কি? যে ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয়নি তাকে বকেয়া খরচ বলে। সিম্পল একটা ব্যাপার, তুমি ভাই ব্যয় করে ফেলছো, খরচ করে ফেলছো, বাট টাকা দাওনি। ঠিক আছে, টাকা দাওনি, তারপর এটা কি বকেয়া। ঠিক আছে, তো সেটাই বলছে যে টাকা দেওনি বা টাকা পরিশোধ করনি, তোমার কি বকেয়া রয়ে গেছে। তার মানে বকেয়ার ব্যয়, এই বকেয়া ব্যয়টা হচ্ছে কি বলতো? বকেয়া ব্যয়টা হচ্ছে একটা দায়। আমরা বুঝতেই পারি যেহেতু আমি খরচ করছি, টাকা দেইনি, তার মানে এই বকেয়া ব্যয়টা হচ্ছে একটি দায়। ক্লিয়ার, এটা হচ্ছে কি একটা দায়। এখন দেখো যদি তুমি এটা বকেয়া ব্যয়ের জাবেদা দাও, সমন্বয় দাখিলা যদি জাবেদা দাও তাহলে কি হবে? দেখো ব্যয় যেহেতু সংগঠিত হয়েছে মানে কি ব্যয় বাড়ছে, ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট না ক্রেডিট? বাচ্চা পোলাপানো পারবে। ব্যয় যদি বাড়ে তাহলে কি ডেবিট। তার মানে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট, এবং বকেয়া বা প্রদায় ব্যয় হিসাব কি হবে? ক্রেডিট। কারণ তুমি যেহেতু এখনো টাকা দেওনি, হ্যাঁ খরচ করছো, টাকা দেওনি, তার মানে কি তোমার দায় বৃদ্ধি পাইছে, দায় বাড়লে কি ক্রেডিট। সিম্পল। তার মানে কি ব্যয় বাড়ছে ডেবিট এবং বকেয়া বা প্রদায় ব্যয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কি তোমার ব্যয়ের জাবেদা। যদি তুমি হচ্ছে ভাইয়া সমন্বয় দাখিলা কি প্রভাব পড়ে এটা দাও, তাহলে দেখো সিম্পল হিসাব মনে রাখবা, শর্টকাট টেকনিক এটা, শর্টকাট। বকেয়া দুইটার ক্ষেত্রে দুইটা পক্ষই বৃদ্ধি পাবে, মানে দুইটা পক্ষ বাড়বে। এখানে মনে রাখবা দুইটা পক্ষ কি করবে? বাড়বে সব সময় যদি সমন্বয় দাখিলা দাও। তার মানে এখানে মনে রাখবা বকেয়া ব্যয়, এখানে ব্যয় যদি এটা সমন্বয় দাখিলা দাও তাহলে ব্যয় বাড়বে, ব্যয় বৃদ্ধি পাবে এবং আমার দায়ও বৃদ্ধি পাবে। যেহেতু পুরো বকেয়া ব্যয়টা হচ্ছে আমার একটা দায়, তার মানে এই দায়ও বৃদ্ধি পাবে। সমন্বয় দিলে আমার কি হচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দায়ও বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? যদি তোমার সমন্বয় দাখিলা দিতে বলে বা জাবেদা দিতে বলে এভাবে দিবে, আর যদি বলে এটা তোমার কি প্রভাব ফেলবে হিসাবের উপরে, তাহলে হবে ব্যয় বাড়বে এবং দায় বৃদ্ধি পাবে। মনে রাখবা বকেয়ার ক্ষেত্রে দুইটাই, বকেয়া আয় ব্যয় দুইটার ক্ষেত্রে তোমার একটা জিনিসই,
মানে দুইটা পক্ষই বাড়বে, ব্যয়ও বাড়বে এবং দায়ও বাড়বে, মানে দুইটা হিসাবেই বাড়বে। এখানে মনে রাখবা যে সমন্বয় দাখিলা হতে হলে অবশ্যই দুইটা হিসাব থাকতে হবে, একটা স্থায়ী আরেকটা কি অস্থায়ী। তার মানে এখানে ব্যয়ও বাড়বে এবং পুরো বকেয়া ব্যয়টা কি দায়ও বাড়বে। দ্যাটস ইট, এইটুকুই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি ছোট্ট করে, যে বেতন বকেয়া আছে 3000 টাকা, কি আছে, বেতন বকেয়া আছে 3000 টাকা, তার মানে বেতন বকেয়া 3000 টাকা, বেতন খরচ হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, সিম্পল জাবেদা। ঠিক আছে, এবার আসো, এবার আমরা তোমাদেরকে শিখাতে যাচ্ছি বকেয়া আয়। অ্যাকচুয়ালি বকেয়া আয়টা কি, দেখো এটা কিন্তু আয় একটা হিসাব এবং বকেয়া আয় পুরোটা একটা হিসাব। তার মানে বকেয়া পুরোটা হচ্ছে একটা সম্পদ হিসাব, এটা তুমি আইডেন্টিফাই করো সবার আগে। হ্যাঁ, দেখো আয় একটা হিসাব, এটা একটা অস্থায়ী হিসাব, এবং বকেয়া আয় এটা একটা কি নামিক, এটা অস্থায়ী হিসাব, এবং বকেয়া পুরোটা একটা সম্পদ, তার মানে কি একটা স্থায়ী হিসাব। সমন্বয় দাখিলা হতে হলে অবশ্যই কি দুইটা হিসাব থাকতে হবে। মানে কোনো আয় অর্জিত হয়ে গেছে, আয় অর্জিত হয়ে গেছে কিন্তু এখনো তুমি টাকা পাওনি অথবা গ্রহণ করোনি, ঠিক আছে, টাকা পাওয়া যায়নি বা গ্রহণ করেনি, এটা হচ্ছে বকেয়া আয়, এটা কিন্তু তোমার প্রাপ্য। তুমি যেহেতু ভাইয়া সার্ভিস দিয়ে দিছো, তার মানে আয়টা তোমার প্রাপ্য হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা হতে পারে কোন ব্যক্তির ক্ষেত্রে, মনে করো কি বলবো, জায়েদ খান হতে পারে। ঠিক আছে, ধরো জায়েদ খান দিন আমরা যদি এক্সাম্পল দিই, ধরো জায়েদ খান যদি কোনো শোতে যায় বা যে কোনো জায়গায় গেলে দেখবে আগে ওকে কখনো টাকা দিবে না, ও হয়তো ওই শোতে কাজ করার পর তারপর কি করবে, টাকা দিবে, কারণ সে এত বেশি ডিমান্ডফুল না। ঠিক আছে, তো এই জিনিসটাই যে সে সার্ভিস দিয়ে দিছে, সেবা প্রদান করে ফেলছে, বাট টাকা নিয়ে আসে নাই অথবা টাকা পরিশোধ করা হয় না, এটা হচ্ছে বকেয়া। তার মানে সে যেহেতু ভাইয়া সার্ভিস দিচ্ছে, তার মানে 100% সে কি করবে, টাকা পাবে, এটা তার প্রাপ্য। এই জন্য কি বকেয়াটা একটা সম্পদ। ঠিক আছে, তো দেখো যেহেতু টাকা পায়নি, যদি আমি জাবেদা করি, যেহেতু তার প্রাপ্য হয়ে গেছে, তার মানে যদি সম্পদ বাড়ে তাহলে কি ডেবিট, প্রাপ্য হিসাব কি হবে ডেবিট, এবং আয় যেহেতু অলরেডি অর্জিত হয়ে গেছে, আয় বা সেবা বা রাজস্ব যদি অর্জিত হয়ে যায়, যদি বাড়ে তাহলে কি ক্রেডিট। দ্যাটস ইট, এইটুকুই। যদি আসে ভাই বকেয়ার যদি সমন্বয় জাবেদা দিলে কি হবে, আমার সম্পদও বাড়বে এবং আয়ও বাড়বে, সম্পদও বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। সমন্বয় জাবেদা দিলে কি হবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে, বুঝতে পারছি তো, আয় বৃদ্ধি পাবে। ওকে, তার মানে এইটুকুই ছিল কি আমার, এইটুকুই ছিল হচ্ছে বকেয়া আয় এবং বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলা। ঠিক আছে, তার মানে বকেয়া আয় এবং বকেয়া ব্যয় এই দুইটার ক্ষেত্রে দুইটা পক্ষই বাড়বে, স্থায়ী এবং অস্থায়ী দুইটা হিসাবে কি করবে এখানে বাড়বে। এবার চলো আমরা তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, বিনিয়োগের সুদ বকেয়া আছে 5000 টাকা, তার মানে প্রাপ্য সুদ হিসাব ডেবিট এবং আয় যেহেতু অর্জিত হয়েছে, সুদ আয় হিসাব কি হবে ক্রেডিট। ঠিক আছে, সো এই সেম জিনিস। তো এবার আমরা শিখতে যাচ্ছি অগ্রিম ব্যয়। কি শিখতে যাচ্ছি, অগ্রিম ব্যয়। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে অগ্রিম ব্যয়টা কি। এখন দেখো যে কোনো ব্যয় সংগঠিত হয়নি কিন্তু টাকা আগে পরিশোধ করা হয়েছে, তার মানে ভবিষ্যতে তোমার ব্যয় হতে পারে। ঠিক আছে, বাট তুমি আগেই টাকা পরিশোধ করে দিছো, এটা কি তোমার জন্য অ্যাডভান্স, মানে অ্যাডভান্স টাকা দিয়ে দিছো। ঠিক আছে, তার মানে এটা কি একটা সম্পদ। তো ফার্স্ট অফ অল জানতে হবে অগ্রিম ব্যয়, যেহেতু আমার ব্যয় হয়নি আমি টাকা দিয়ে দিছি, তার মানে এটা হচ্ছে একটা সম্পদ, এটা হচ্ছে ভাইয়া একটা সম্পদ। ক্লিয়ার, এখানে দুইটা হিসাব, এখানে ব্যয়ও একটা হিসাব, তার মানে ব্যয় একটা হিসাব আর অগ্রিম ব্যয় পুরোটা কি সম্পদ। যদি তুমি জাবেদা দিয়ে থাকো তাহলে এটা সমন্বয় দাখিলা যদি করো, যেমন মনে করো এখানে অগ্রিম ব্যয় দেওয়া আছে কত 6000 টাকা। ঠিক আছে, তার মানে অগ্রিম ব্যয় 6000 টাকা, এটা যদি আমি সমন্বয় দাখিলা করি তার মানে আমার কি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় যদি বাড়ে তাহলে ব্যয় হিসাব ডেবিট। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি পাইছে, তার মানে কি ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে কি সম্পদটা আমার হ্রাস পাবে, ব্যয় বৃদ্ধি পেলে সম্পদ কি করবে, হ্রাস পাবে। ক্লিয়ার, সম্পদ তোমার হ্রাস পাবে। ওকে, তার মানে এটা হচ্ছে অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে তোমার কি করবে, একটা পক্ষ কমবে আরেকটা পক্ষ বাড়বে। কমবে কোনটা ভাই, স্থায়ীটা, আর বাড়বে কোনটা, অস্থায়ীটা। তার মানে যদি অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা দাও, ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পদ কি করবে, হ্রাস পাবে। এখন যদি তুমি জাবেদা দাও এক্সাক্ট, ধরো অগ্রিম বীমার জাবেদা দিচ্ছি আমরা, তাহলে কি হবে বলো তো, তাহলে জাবেদাটা কি হবে, জাবেদাটা হবে গিয়ে আমরা এটা একটু মুছে দিচ্ছি, ধরো অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা দিলে আমার জাবেদা কি হবে, তাহলে অগ্রিম ব্যয়, দেখো অগ্রিম বীমা এই সম্পদটা কমে যাচ্ছে, তার মানে বীমা খরচ হয়ে যাচ্ছে, তার মানে বীমা খরচ যদি বাড়ে তাহলে ডেবিট, বীমা খরচ হিসাব কি হবে তাহলে ডেবিট হবে, এই বাড়লো এই জন্য এটা কি ডেবিট। এবং এখানে অগ্রিম বীমা এই সম্পদটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তার মানে অগ্রিম বীমা এটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। ক্লিয়ার, তার মানে এটা হচ্ছে কি সমন্বয় দাখিলা।
তুমি এইটুকুই মনে রাখবা অগ্রিম বীমাটা কি তোমার জন্য বা অগ্রিম ব্যয়টা কি একটা সম্পদ। যদি জাবেদা দাও তাহলে ব্যয় বাড়বে, ব্যয় বাড়লে ডেবিট এবং সম্পদ কমবে তাহলে কি ক্রেডিট। সো এই ছিল আমাদের জাবেদা এবং সমন্বয় দাখিলার প্রভাব। আমরা সর্বশেষ দেখব হচ্ছে অনুপার্জিত আয়টা। ঠিক আছে, আমরা সর্বশেষ দেখব হচ্ছে অনুপার্জিত আয়টা। সর্বশেষ দেখব হচ্ছে অনুপার্জিত আয়টা। আমরা এটা ক্লিয়ার করতে যাচ্ছি। তো দেখো অনুপার্জিত আয়, এখন আমরা জানবো অনুপার্জিত আয়। অগ্রিম, এই অগ্রিমের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত। অগ্রিম, অনুপার্জিত বা আরও একটা নাম আছে, বিকল্প নামগুলো একটু মনে রাখবা। আরেকটা ছিল অনর্জিত। অগ্রিম, অনুপার্জিত বা অনর্জিত আয়। এখন মনে করো এই জিনিসটা কি, কোনো একটি আয় এখন অর্জিত হয়নি কিন্তু টাকা আগে নিয়ে নেওয়া হয়েছে। তুমি এখনো সেবা দাওনি বাট টাকা নিয়ে আসছো, অ্যাডভান্স টাকা নিয়ে আসছো সেবা না দিয়ে, এটা কি তোমার একটা দায়। কেন দায় মনে করো বাংলাদেশের মেগাস্টারকে শাকিব খান, ঠিক আছে, এখন সে যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয় মুভিতে, তাহলে সে কি করবে, অবভিয়াসলি আগে ডিরেক্টরের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আসবে। সে যেহেতু ভাইয়া টাকা নিয়ে আসছে, অবভিয়াসলি তাকে কি করতে হবে, কাজ করে দিতে হবে। তার মানে সে কি দায়বদ্ধ না ডিরেক্টরের কাছে। এই যে তার যে তুফান সিনেমা রিলিজ হচ্ছে, এখানে সে যে কাজ করছে, আগে সে কি নিয়েছে, টাকা নিয়ে আসছিল অ্যাডভান্স। এখন তার দায়িত্ব কি, সে দায়বদ্ধ না ডিরেক্টরের কাছে যে ছবিতে কাজ করে দেওয়া। যেহেতু সে টাকা নিয়ে আসছে তার মানে সে কি দায়বদ্ধ। এই জন্য অগ্রিম, অনুপার্জিত বা অনর্জিত আয় এটা হচ্ছে কি মূলত তোমার একটা দায়। এটা কি মূলত একটা দায়, ঠিক আছে। তো মনে রাখবা যে অগ্রিম আয় এটা হচ্ছে একটা দায়। আর আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে অগ্রিমের ক্ষেত্রে একটি পক্ষ কি করবে বলতো, একটি পক্ষ হ্রাস পাবে, এবং সেটাও বলে দিচ্ছি হ্রাস পাবে কোনটা, হ্রাস পাবে হচ্ছে ভাইয়া তোমার অস্থায়ী হিসাবটা। কোনটা হ্রাস পাবে, অস্থায়ী হিসাবটা। অস্থায়ী হিসাবটা হ্রাস পাবে, ক্লিয়ার। এবং আরেকটা পক্ষ কি করবে, আরেকটি পক্ষ তোমার বৃদ্ধি পাবে। তো একটি পক্ষ হ্রাস পাবে, আমরা এখানে একটু হ্রাস পাবে হচ্ছে মূলত তোমার স্থায়ীটা, ঠিক আছে, হ্রাস পাবে স্থায়ীটা, আর বৃদ্ধি পাবে হচ্ছে অস্থায়ীটা। এটুকু একটু আমাদের মিস্টেক হয়েছে, একটু মনে রাখবা। অস্থায়ীটা মানে হ্রাস পাবে হচ্ছে স্থায়ীটা এবং বৃদ্ধি পাবে হচ্ছে অস্থায়ীটা। মনে করো এখানে অগ্রিম অনুপার্জিত আয় হচ্ছে কি অস্থায়ীতা, এটা বৃদ্ধি পাবে, আর অগ্রিম অনুপার্জিত এটা কি করবে, হ্রাস পাবে, মানে দায়টা হ্রাস পাবে। তো আমরা যদি অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা দিয়ে থাকি, অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা দেই, তাহলে আমার আয় বাড়বে। আয় যদি বাড়ে তাহলে ভাইয়া আয় কি বলতো, আয় বৃদ্ধি পাবে। আয় যদি বাড়ে তাহলে আয় বৃদ্ধি পাবে। আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট, ঠিক আছে। আর এই অগ্রিম বা অনুপার্জিত আয় হিসাব, অগ্রিম বা অনুপার্জিত আয় হিসাব, অগ্রিম বা অনুপার্জিত আয় হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট দিবে, সরি এটা হয়ে যাবে কি ডেবিট, ঠিক আছে। যেমন অগ্রিম বা অনুপার্জিত আয় হিসাব ডেবিট হয়ে যাবে, কারণ আমার এক্সাক্ট হিসাব করা যতটুকু আয় হয়েছে, আয় আমি দেখাইলাম। আয় যদি বাড়ে তখন আমার কি দায়টা আবার কমে যাবে, ঠিক আছে। যেহেতু আমি সার্ভিস প্রোভাইড করে দিছি, তার মানে আমার যে একটা দায় ছিল, দায়টা কি কমে যাচ্ছে, ঠিক আছে, আমার যে দায় ছিল এটা কমে যাচ্ছে। এখন এটা হচ্ছে সমন্বয় দাখিলা। এটা কি বলতো, এটা হচ্ছে অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা। মানে সমন্বয় দাখিলা জিনিসটা কি, যে আমার কতটুকু আয় হয়েছে এক্সাক্ট হিসাবকালে, যদি আমার হিসাবকালটা 24 ধরি, এই হিসাবকালে কতটুকু আয় হয়েছে, আয় আমি দেখাই দিলাম। আয় যেহেতু হয়ে গেছে, হ্যাঁ আয় যেহেতু হয়ে গেছে, মানে আমি অলরেডি কাজ করে ফেলছি, তাহলে কি আমার দায়টা কমে যাবে। দায় কমলে কি ডেবিট। তো এখন দেখো এটাই যদি তোমাকে বলে যে এটা হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, আয় বাড়বে এবং দায় কি করবে, হ্রাস পাবে। আয় বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে, ঠিক আছে। যদি আসে যে অগ্রিমায়ের জাবেদা কি, ভাই অগ্রিমায় তুমি গ্রহণ করছো, এখন যদি বলে জাবেদা কি, তোমার টাকা আসছে, তার মানে অগ্রিম আয় নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট, এটা হচ্ছে সাধারণ জাবেদা। অগ্রিম আয়ের সাধারণ জাবেদা, নগদান হিসাব ডেবিট, এবং এই যে অনুপার্জিত বা অগ্রিম আয় হিসাব কি হবে, ক্রেডিট। কারণ এই যে এই দায় তোমার কি করছে, বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পায় তাহলে কি ক্রেডিট, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। এটা হচ্ছে সাধারণ জাবেদা, এটা হচ্ছে কি এই অগ্রিম আয়ের সাধারণ জাবেদা, ঠিক আছে। যদি সাধারণ জাবেদা করো তাহলে দেখো কি হচ্ছে, এখানে সাধারণ জাবেদা করলে যেহেতু তুমি অগ্রিম টাকা নিয়ে আসছো, তারপরে তোমার নগদ টাকা আসছে, তার মানে নগদ হিসাব ডেবিট, এবং তুমি যেহেতু সেবা না দিয়ে টাকা নিয়ে আসছো, তার মানে কি অনুপার্জিত বা অনর্জিত বা অগ্রিম আয় হিসাব কি হবে, ক্রেডিট, দায়টা বৃদ্ধি পাবে। যখন তুমি সমন্বয় দাখিলাটা দিবে, তখন তোমার কিন্তু দেখাতে হবে যে আমার হিসাবকালে কতটুকু আয় হয়েছে। তার মানে আয় দেখাতে হলে আয় যেহেতু বৃদ্ধি পেয়ে গেছে, মানে আয় যেহেতু সংগঠিত হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, তার মানে কি আয় বাড়লে ক্রেডিট, এবং আয় যেহেতু অর্জিত হয়েছে, তোমার দায় কি করছে, কমে গেছে, ঠিক আছে। দ্যাটস ইট। সেই ছিল আমাদের সমন্বয় দাখিলা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টটা। যদি তুমি শিখতে পারো একবার, অ্যাডমিশন, এইচএসসি সব জায়গায় দেখবা সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন আসলে তুমি 100% কনফিডেন্টলি আনসার করতে
পারবে। ঠিক আছে, সো নোট করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে।